তো ফাইনালি ইস্টবেঙ্গলের ১৩ নম্বর পজিশনে সাপমুক্তি হয়েছে। ইস্টবেঙ্গল আপাতত ১১ নম্বর পজিশনে উঠে এসেছে এবং যেভাবে লাস্ট দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের ডমিনেন্স দেখা গেল মাঠের মধ্যে, যেভাবে দুটো ম্যাচ থেকে ক্লিন শিট রেখে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, যেটা ইস্টবেঙ্গলের আইএসএলে একটা রেকর্ড। এর আগে ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক উইন তো পেয়েছে, ঠিক কথা, কিন্তু ব্যাক টু ব্যাক উইনের সাথে ব্যাক টু ব্যাক ক্লিন শিট ইস্টবেঙ্গল পায়নি, যেটা এই সিজনে কিন্তু অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল আনতে পারলো। এবং শুধুমাত্র দুটো ম্যাচের উইন থেকে ক্লিন শিট না, তার আগে মাউন্টেন স্পোর্টিংয়ের সাথেও কিন্তু গোললেস ড্র হয়েছিল। দ্যাট মিন্স ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ক্লিন শিট রাখতে পারলো। তো কোথাও ডিফেন্সিভ পার্ট যে ভীষণভাবে ইম্প্রুভ করেছে, গোলকিপারের পারফরমেন্স যে অনেকটা ইম্প্রুভড হয়েছে, এটা তো পরিষ্কার একটা ব্যাপার যে তিনটে ম্যাচ থেকে ক্লিন শিট এতটা ইজি না। মাউন্টেন স্পোর্টিং, তারপর নর্থ ইস্ট, তারপর চেন্নাইন এফসি, প্রত্যেকটা টিমে ভালো ভালো ফরওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা টিমে ভালো ভালো উইঙ্গার রয়েছে, কিন্তু কোথাও ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু ইন্ট্যাক্ট ছিল, নিজেরা গোল খাবে না এই জায়গাতে বদ্ধপরিকর ছিল। এবং এর সাথে আরও একটা যে জিনিসটা হয়েছে সেটা খুব ইমপ্রেসিভ, যে তিনটে চেঞ্জ আজকে অস্কার ব্রুজো করেছেন, যার মধ্যে প্রথমে তিনি যে চেঞ্জটা করলেন, সিরিয়াসলি আমার মাথাতে ছিল না যে অ্যাকচুয়ালি কেন এই চেঞ্জটা হলো। কারণ ডিয়ামন্টোকোসকে তুলে ক্লেটন সিলভা, ডিয়ামন্টোকোসকে হঠাৎ করে কোনোভাবে ইনজিওর্ড হয়ে গেছিলো, পরে মনে হলো না এটা একটা ট্যাকটিক্যাল চেঞ্জ হতে পারে। কিন্তু দ্বিতীয় চেঞ্জটা পুরোপুরি ফোর্সড একটা চেঞ্জ ছিল, কারণ সাউল ক্রেসপো যেভাবে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেরিয়ে গেছিলো, এটা যথেষ্ট পরিমাণে একটা কনসার্নিং জায়গা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যে পরবর্তী ম্যাচে তো অবশ্যই সাউল ক্রেসপো 4টে ইয়েলো কার্ডের জন্য থাকছে না, ঠিক কথা, অটোমেটিক সাসপেনশন, কিন্তু তার সাথে তার চোটের অবস্থা কী থাকবে, এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে থাকছে। আর থার্ড যে চেঞ্জটা হয়েছে সেটাও কিন্তু ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, কারণ বিষ্ণু অনেকটা ওয়ার্কলোড নিয়েছিল, গোল করেছে, সব কিছু করেছে, তো তাকে চেঞ্জ করতেই হতো। তো এই তিনটে চেঞ্জই ইস্টবেঙ্গল করেছিল, এবং তার বাইরে কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা চেঞ্জের রাস্তাতে অস্কার ব্রুজো তিনি যেতে চাননি। তো এই ধরনের ডমিনেন্সের পাশাপাশি জাস্ট তিনটে চেঞ্জ, তার মধ্যে একটা ইঞ্জুরির জন্য ফোর্স চেঞ্জ, সেখান থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ বার করে নেওয়া, এটাও কিন্তু খুব রেয়ার সিন। তো যাই হোক, ম্যাচটা নিয়ে সরাসরি কথা বলবো। আর ইস্টবেঙ্গল আপাতত যে জায়গাতে রয়েছে সেখানে কিন্তু কেরালা বা চেন্নাইন এফসির অবস্থা একদমই ভালো না। তো পরবর্তী দুটো ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গল একইভাবে এরকম পজিটিভ 3 পয়েন্ট করে তুলে আনতে পারে, তাহলে কিন্তু কেরালা চেন্নাইন এফসিকে নিচের দিকে ঠেলে আরও ওপরে ইস্টবেঙ্গল উঠে যাবে। এই কারণেই বারবার বলছি যে ডিসেম্বর মাসটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে ভাইটাল, খুবই ভাইটাল। সেখানে যতগুলো ম্যাচ রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম পয়েন্ট যদি ইস্টবেঙ্গল কালেক্ট করে আনতে পারে, তাহলে বছরের শেষটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো অবভিয়াসলি আসবে। এবার ম্যাচের প্রসঙ্গে ঢোকা যাক। তো শুরুতে স্টার্টিং 11টা, সেখানে খুব একটা চমক কিছু ছিল না, তার কারণ একটাই যে হিজাজি মেহের টিমের মধ্যে ঢুকেছে এবং হেক্টর ইউসে থাকবে না, এটা আগে থেকেই পরিষ্কার ছিল। তার চোটের কারণেই কিন্তু তাকে ম্যাচের বাইরে রাখা হয়েছে, এবং হেক্টর ইউসের পরিবর্তে হিজাজি মেহেরের আসা, হিজাজি মেহেরের ভালো পারফরমেন্স করা, এটা অস্কার ব্রুজোকে কিন্তু কোথাও একটু হলেও নিশ্চয়তা দেবে, একটা প্লেয়ারের ওপর নির্ভরতা বাড়াবে, যে প্লেয়ারটা একটু আন্ডার পারফর্মিং ছিল, সেইভাবে ক্লিক করছিল না, সেই প্লেয়ারটা কিন্তু ভালো ফুটবলটা আজকে খেললো। ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলে যথেষ্ট পরিমাণে আজকে মজবুত ছিল, কারণ দুটো উইং থেকে ইরফান বলো বা ফারুক বলো, কনর সিলস বলো, লুকাস বাম্ব্রিলা বলো, প্রত্যেকে কিন্তু প্রচুর অ্যাটাক তুলে এনেছে, প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর থ্রেট ক্রিয়েট করেছে, বাট সেইভাবে ডিফেন্সে খুব একটা প্রেশার হয়নি। আনোয়ার আলী তো এক্সেপশনাল ফুটবল খেলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রভসুকন সিঙ্গিল কিছু ভাইটাল সেভ করেছে, ক্লিয়ার করেছে। তো ডিফেন্স লাইন নিয়ে অস্কার ব্রুজো কিন্তু অনেকটাই চিন্তামুক্ত থাকছেন প্রত্যেকটা ম্যাচে, কারণ তিনি অর্গানাইজেশন ঠিকঠাক করে করতে পারছেন। যেটা প্রবলেম হচ্ছিল, যে ওরিয়েন্টেশনে ভুল হচ্ছিল, প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনে ভুল হচ্ছিল, সেখানে তিনি কিন্তু অনেকটা ত্রুটিমুক্ত করতে পেরেছেন, এবং ব্যাক টু ব্যাক ম্যাচে 3টে ক্লিন সিট পাওয়া ইস্টবেঙ্গলের ওই নড়বড়ে সিচুয়েশন থেকে এতটা ইজি ব্যাপার কিন্তু ছিল না। যদি মাঝ মাঠের প্রসঙ্গে আসি, তাহলে অবশ্যই সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, মাদি তালালের কম্বিনেশন এই মুহূর্তে হিট, কিন্তু অবশ্যই জিকসন সিংয়ের কথা আজকে বলতে হবে, কারণ ফোর্স চেঞ্জে তাকে অস্কার ব্রুজো নামাতে বাধ্য হন এক কথায়। কারণ যে মুমেন্টে, মানে যে অ্যাকচুয়ালি টাইম ফ্রেমটাতে অস্কার ব্রুজোকে চেঞ্জটা করতে হলো, তিনি ন্যাচারালি ওই সময়ে সাউল ক্রেসপোকে তো তোলার কথা ডেফিনেটলি ভাববেন না, কারণ সাউল ক্রেসপো থ্রু থেকেই কিন্তু, মানে অ্যাকচুয়ালি সাউল ক্রেসপোর ওই ব্রিলিয়েন্ট একটা পাস থেকে গোলটা এসেছিল, এবং সাউল ক্রেসপো যেভাবে মাঠের মধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল, যেভাবে মাদি তালাল এবং সাউল ক্রেসপো ওঠা নামা নিজেদের মধ্যে কম্বিনেশন করে খেলছিল, সেটা থেকে কোথাও অস্কার ব্রুজো নিজেকে সরাতেন না সেই স্ট্র্যাটেজি থেকে, বাট তাকে কোথাও সেই চেঞ্জটা করতে হয়েছিল। দ্যাট ওয়াজ আ ফোর্স চেঞ্জ ডিউ টু ইঞ্জুরি। তো দেখা যাক সাউল ক্রেসপো কত তাড়াতাড়ি মাঠের মধ্যে ফিরে আসতে পারে, কারণ যেভাবে ও নিজের এক্সপ্রেশনটা জারি করছিল মাঠের মধ্যে, হি ওয়াজ টোটালি আনহ্যাপি।
টোটালি আনহ্যাপি। জানি না এই চোটটা কত দিন ওকে ভোগাবে। তো এখান থেকে অবশ্যই চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাউল ক্রেসপো মাঠে ফিরে আসুক। পরবর্তী ম্যাচটা ইয়েলো কার্ডের জন্য সাসপেনশন তো ডেফিনেটলি থাকছে, বাট নেক্সট ম্যাচেই যেন মানে তার পরের ম্যাচটাতে যেন সাউল ক্রেসপো মাঠে ফিরে আসতে পারে, এইটুকু আমাদের গুড উইসেস সাউল ক্রেসপোর জন্য থাকবে। বিকজ উইদাউট সাউল ক্রেসপো ইউ ক্যানট ইমাজিন ইস্ট বেঙ্গল মিডফিল্ড, যেভাবে ও নিজেকে মিডফিল্ড ম্যাস্ট্রো করে তুলেছে, তো ইউ ক্যানট ইমাজিন। সৌভিক চক্রবর্তীর কথা আলাদা করে বলতে হবে, যত বয়স বাড়ছে, যত এক্সপিরিয়েন্স আসছে, ইস্টবেঙ্গল হয়ে 50টা ম্যাচ হয়ে গেল আইএসএলে, তো কোথাও নিজের কোয়ালিটি, নিজের যে পারফরমেন্সের লেভেল, সেটাও কিন্তু সৌভিক চক্রবর্তীর বাড়ছে। আর আলাদা করে আমার মনে হয় যে মাদি তালালের কথা কিছু বলার নেই, কারণ ম্যাক্সিমাম লেভেলে ক্রিয়েটিভিটির যে কাজটা সেটা মাদি তালালের হাতে থাকে, মাদি তালালের পা দিয়ে সেটা হয়। তবে হ্যাঁ, আজকে ইস্টবেঙ্গল যে সব জোন থেকে ফ্রি কিক পাচ্ছিল, যেখান থেকে হয়তো অনেক বেটার ফ্রি কিক, অনেক বেশি প্ল্যান্ড ফ্রি কিক আমরা দেখতে পেতাম, সেটা কোথাও দেখতে পাচ্ছিলাম না। তো সেট পিসে কিছুটা আমার মনে হয় যে অস্কার ব্রুজোকে কাজ করতে হবে, কারণ সেট পিস মুভমেন্ট থেকে কিন্তু ইস্টবেঙ্গল সেইভাবে খুব একটা ফায়দা তুলতে পারছে না, বা সেইভাবে থ্রেটটাও ক্রিয়েট করতে পারছে না, ওয়েদার দ্যাট ইজ আ ফ্রি কিক অর কর্নার কিক, যাই হোক না কেন সেট পিস মুভমেন্ট থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটা নিষ্প্রভ লাগছে। এই জায়গাতে হয়তো অস্কার ব্রুজো ডেফিনেটলি কাজ করতে চাইবেন। ফরওয়ার্ড লাইনে বিষ্ণু স্টার্ট করাটা মানে অবশ্যম্ভাবী ব্যাপার ছিল। লাস্ট ম্যাচটাও যেভাবে ফুটবল খেলেছিল, মহেশ ফিরে এসেছে, মহেশ ফিরে এসেই দেখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি ও কী লেভেলের ফুটবলটা আবারও খেলতে পারে। জানি না একটা জায়গাতে গিয়ে মহেশ যে মিসটা করলো বক্সের মধ্যে, একটু ওই জায়গাতে নিজের পা কন্ট্রোলে থাকলে হয়তো একটা বেটার চান্সে মহেশও গোল করার জায়গাতে রিচ করতে পারতো, বাট সেকেন্ড হাফে কিন্তু মহেশ আরও বেশি সুপিরিয়ার ফর্মে ছিল। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রিওস ডিয়ামান্টোকোসের আজকের দিন সেইভাবে ভালো ছিল না, সেকেন্ড হাফে তাকে তুলেও নিতে হয়, এবং ক্লেইটন সিলভাকে নামানোটাও কিন্তু আমি বলবো যে আজকে কোচের ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক হয়েছে। হয়তো গোল করেনি, হয়তো অ্যাসিস্ট করেনি, বাট এটা মাথায় রাখতে হবে যে প্রথম যে গোলটা হচ্ছে তার শুরুটা কিন্তু হয়েছিল ক্লেইটন সিলভার একটা পাস থেকে। ক্লেইটন সিলভা মহেশকে দেয়, মহেশ বলটা একটা অসাধারণ পাস দেয় সাউল ক্রেসপোকে, সাউল ক্রেসপো বলটা দেয় বক্সের মধ্যে বিষ্ণুকে, কিন্তু তার আগে নওয়াজের গায়ে লাগে, নওয়াজ ওই জায়গাতে পুরো ফেল করে বলটাকে রিসিভ করতে, বুঝতে যে কোন লাইনে বলটা আসছে, এবং বিষ্ণুর কাছে যেটা করার ছিল যে ওই জায়গাতে ট্যাপিং করে গোলটা করা, সেটাই করেছে, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল লিড নেয়। আর একদম শেষকালে জিকসনের যে গোলটা অনেক দিন মনে থাকবে। এই ধরনের লং রেঞ্জার শট আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম হয়, আর যখন হয় সেগুলো মনে রাখার মতো হয়। সেটা আপুইয়ার গোল হোক, সেটা লিস্টন কোলাসোর গোল হোক, সেটা অনিরুদ্ধ থাপার গোল হোক, সেটা জিকসনের গোল হোক, সেটা সুনীল ছেত্রীর গোল হোক, যারই গোল হোক না কেন, বক্সের বাইরে থেকে এই লেভেলের শট, এই লেভেলের গোল, আর সেটা যখন একটা ইন্ডিয়ান প্লেয়ারের পা থেকে আসছে, সেখানে কোথাও কিন্তু আমাদের হ্যাপিনেসটা অনেক বেটার লেভেলে থাকে। তো সেটা আজকে জিকসন করতে পেরেছে। এতদিন আমরা জিকসনের সেই পারফরমেন্সটা দেখতে পাচ্ছিলাম না। লাস্ট ম্যাচ থেকে জিকসন অনেকটা চেঞ্জ হয়েছে, ওকে ডিফারেন্ট পজিশনে খেলানো হয়েছে, বাট তারপরে ও নিজের পারফরমেন্সের লেভেলকে অনেক টপে তুলে রেখেছিল। আজকে ওকে ফোর্স চেঞ্জে নামানো হয়, এবং সেটাও এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে ও সাউল ক্রেসপোর পরিবর্তে নামছে। ও ডিফেন্সিভ মিডফিল্ডার, অনেক বেশি করে অ্যাটাকিং জোনের দিকে ঘোরাফেরা করছিল, সেকেন্ড স্ট্রাইকার হয়ে যাচ্ছিল, উঠে যাচ্ছিল, বল রিসিভ করছিল, ডান দিক থেকে ক্রস তুলছিল, আর যে গোলটা করেছে, যে জায়গা থেকে করেছে, যেভাবে ফিনিশ করেছে, যে অ্যাঙ্গেলে বলটাকে রেখেছে, দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট, দ্যাট ওয়াজ টোটালি ব্রিলিয়েন্ট। এবং আমার মনে হয় যে আজকের এই গোলটা, আজকের এই মোমেন্টটা, এটা থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা এবার ফিল করতে পারবে যে অ্যাকচুয়ালি ওকে যে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে কেরালা থেকে, এবার সেটা কোথাও জাস্টিফাইড হলো। এবার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, টাকাটা ঠিকঠাক জায়গাতে লেগেছে, টাকাটা বরবাদ হয়নি। তো যাই হোক, ইস্টবেঙ্গল যেভাবে দেখো ম্যাচটাকে অস্কার ব্রুজো দেখতে চেয়েছিলেন, যেভাবে ডমিনেন্সটা চেয়েছিলেন, সেইভাবেই কিন্তু ম্যাচে সেই ডমিনেন্স ইস্টবেঙ্গল করেছে। ওয়েন কোয়েলকে আমরা জানি যে ট্যাকটিক্সের একজন মাস্টার হিসেবে, বাট সেখানেও কিন্তু ওয়েন কোয়েল ফেল করে গেলেন অস্কার ব্রুজোর কাছে। আজকে যেভাবে অস্কার ব্রুজো নিজের ঘুঁটিগুলোকে সাজিয়েছিলেন, ডিফেন্সকে তিনি কমপ্লিট স্ট্রং রেখেছিলেন, মাঝ মাঠে তিনি মাছি গলতে দেননি, সেভাবে কাজ করতে দেননি কনার সিলস বা লুকাস বাম্ব্রিলাকে, এবং অবশ্যই ফরওয়ার্ডদেরকে খুব বেশি বল ফিড করাতে দেননি। এটা একটা বড় ব্যাপার। এখান থেকে দাঁড়িয়ে কোথাও স্ট্র্যাটেজিক্যালি আজকে চেন্নাইন এফসিকে
অস্কার ব্রুজো তিনি বিট করেছেন, আর প্লেয়াররা তো তার পারফরমেন্স মাঠের মধ্যে তুলে ধরেছে। এবার এখান থেকে প্রচুর পজিটিভ ব্যাপার নেওয়ার রয়েছে ইস্টবেঙ্গলের, যে কটা আমি আবারও বলছি, প্রত্যেকটা ম্যাচে শেষে বলবো যে দেখো ছোটো ছোটো ভুল তো প্রতি ম্যাচেই হচ্ছে, এবং সেটাকে পরবর্তী ম্যাচে কিন্তু অস্কার ব্রুজো তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে টিম কিন্তু অনেক বেটার ফুটবল খেলছে। আমরা যদি একবার গ্রাফটা দেখি, ভুটান থেকে এখানে নেমে আসার পর, পাহাড় থেকে সমতলায় নেমে আসার পর প্রথম ম্যাচটা ড্র হয়েছিল, ইস্টবেঙ্গল প্রচুর সুযোগ তৈরি করেছিল, হয়নি। 9 ম্যানে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে গেছিলো, তারপরে ম্যাচটা ড্র থেকেছিল, হয়তো ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারতো 11 জনে খেললে অন্য ব্যাপার। সেখান থেকে পরবর্তী ম্যাচ নর্থ ইস্টকে ইস্টবেঙ্গল হারায়, যে নর্থ ইস্টের একটা গোলের গ্যালোর চলছিল টানা 15টা ম্যাচে, সেই গোলের রথটাকে ইস্টবেঙ্গল থামিয়ে দেয়, 1-0 গোলে ইস্টবেঙ্গল ম্যাচ জেতে। ঠিক পরবর্তী ম্যাচে আরও বেটার ফুটবল, আরও বেটার ডমিনেন্স আমরা দেখি, অ্যাওয়ে মাঠে আমরা দেখি, এবং সেখান থেকে 2-0 ইস্টবেঙ্গল জিতছে। তো কোথাও এখান থেকে ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল যে খেলতে পারে, সেটা প্রতি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররা দেখাচ্ছে, এবং আমার মনে হয় যে যত ম্যাচ এগোবে, যত সময় গড়াবে, তত বেটার ফুটবল ইস্টবেঙ্গল প্লেয়াররা আমাদের সামনে তুলে ধরবে, এবং এখান থেকে কোথাও যত ম্যাক্সিমাম পয়েন্ট, আবারও বলছি, বছর শেষ করতে পারবে, তত বেটার রিদিমে কিন্তু জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল ডেফিনেটলি আইএসএল এর সেকেন্ড ফেজটাকে স্টার্ট করবে। এবং দেখো আপাতত লিগ শিল্ডের যা রান রয়েছে, মানে চ্যাম্পিয়নশিপের যে রান রয়েছে, রাতারাতি ইস্টবেঙ্গল সেই জায়গাতে ঢুকতে পারবে কিনা, দের ইজ এ বিগ ডাউট, একটা বড় রকমের ডাউট কিন্তু থেকে যাচ্ছে। বাট হ্যাঁ, এটা ঠিক কথা যে একটা যদি ভালো রিদিমে টিমটা এগিয়ে যেতে থাকে, তাহলে টপ 6-এর কোথাও একটা টার্গেট অস্কার ব্রুজো তিনি ডেফিনেটলি করবেন। কিন্তু তার কাছে যেটা আপাতত টার্গেট ছিল, যে এই বটম লাইন থেকে টিমটাকে একটু ওপরের দিকে তুলে আনা, এরপরে টার্গেট থাকবে আরও 2 ধাপ 3 ধাপ ওপরের দিকে ওঠা, কারণ ওপরের দিকে যে দুটো টিম রয়েছে তারা দুটো করে এক্সট্রা ম্যাচ খেলে ফেলছে, তাদেরকে টপকানোটা সম্ভব, সেটা তিনি করবেন, এবং আস্তে আস্তে আরও টাফ টিমগুলোর এগেনস্টে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে, এবং সেখানে দাঁড়িয়ে যত ম্যাক্সিমাম লেভেলে ওঠা যায়, চ্যালেঞ্জটা করা যায় টপ 6-এর জন্য, সেটাকে অস্কার ব্রুজো তিনি ধীরে ধীরে করতে চাইবেন। এবং অস্কার ব্রুজো, তাকে কোচ হিসেবে যতটুকু দেখছি বা বুঝছি, তিনি কিন্তু প্লেয়ারদেরকে একদম টপ মোস্ট যে টার্গেট রয়েছে সেটাকে সেট করে দিচ্ছেন না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে কোথাও কিন্তু রিদিম বিগড়ে যেতে পারত। তিনি একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছেন, তিনি সব থেকে বেটার পজিশনে ইস্টবেঙ্গলকে শেষ করাতে চাইছেন। সেটা আপাতত প্রথম 6-7টা ম্যাচে জয় না পাওয়ার পর যদি ইস্টবেঙ্গল 7 বা 8-এও শেষ করে, আমি বলবো যে খুব খারাপ সিজন কিছু না। এই লোকটাকে দিয়ে আরও বেটার কিছু হতে পারে ইস্টবেঙ্গলের, সেইভাবে প্ল্যান করে এগোতে হবে। আর কিছু ব্যাপার থাকে যে সেটা ভাগ্যের ওপর ছাড়তে হয়, সবটা পারফরমেন্সের ওপরে অনেক কিছু থাকে না। তো দেখা যাক এইবারে পারফরমেন্স প্লাস লাক ইস্টবেঙ্গলের জন্য কত ভালোভাবে আইএসএলে চলতে থাকে। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে, যা কিছু অবজারভেশন রয়েছে ম্যাচটা থেকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।